বেশিরভাগ পাম্পে মিলছে না পেট্রোল অকটেন। রিফুয়েলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, যে কোনো সময় ফিলিং তেল দেয়া বন্ধ হওয়ার শঙ্কা। লাখ লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে কর্ণফুলী নদীতে ভাসছে জাহাজ। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ মালিকদের বিরুদ্ধে, তদারকির তাগিদ। রাজস্ব ছাড় ও ফাঁকি বন্ধ হলে বিএনপির জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়ন সম্ভব। চলমান কর্মসূচির সাথে সমন্বয় কিভাবে তা স্পষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। খাল খনন কর্মসূচিতে দুর্নীতি সহ্য করবে না সরকার। যে কোনো মব কঠোর হাতে দমন করা হবে বললেন এলজিআরডি মন্ত্রী। আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনা চলছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতেও সচেষ্ট সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং হরমুজ প্রণালীতে ইরানি প্রতিরক্ষা গুড়িয়ে না দেয়া পর্যন্ত অভিযান চলবে। ইসরায়েল জুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ঈদের তৃতীয় দিনেই জ্বালানি তেল নিয়ে নতুন তেলেসমাতি শুরু হয়েছে। গেল দুদিন ছুটির কথা বলা হলেও সোমবার সকাল থেকে রাজধানীর প্রায় কোনো পাম্পেই মিলছে না পেট্রোল অকটেন। যদিও ডিজেল দেয়া হচ্ছে অনেক পাম্পে, তবে গেল রাতেই পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, যে কোনো সময় রিফুয়েলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে। সরকার ঈদের আগেই জ্বালানি তেলে রেশনিং পদ্ধতি তুলে দিয়েছে, তবে তখনও স্বাভাবিক অবস্থায় পৌঁছেনি তেল সরবরাহ। তবে ঈদের দিন ও পরের দিন সড়কে যানবাহন কম থাকায় সেভাবে সংকটের বিষয়টি বোঝা না গেলেও সোমবার সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে। আমি 7টার সময় সিরিয়াল দিচ্ছি আর কি। তেল হয়তো 7-8 ঘন্টা সিরিয়াল দেওয়া লাগে, 5 ঘন্টা সিরিয়াল দেওয়া লাগে, তারপর তেল পাই আর কি। আমি আসছি 9:30টার দিকে, আর তেল আসছে 10:30টায়। লোড করলো, এখন দিচ্ছে। আর এখনো তো যাই নাই, বেশি নিচ্ছে কিনা বলতে পারতেছি না। অবশ্য গেল রাতেই পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, যে কোনো সময় রিফুয়েলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে। কারণ হিসেবে তারা জ্বালানি ঘাটতি ও নিরাপত্তার কথা বলছেন। ডিপো থেকে তো আমার দরকার ছিল আজকে 13.5 টোটাল 18,000 লিটার অকটেন আসছে, আর 4,500 ডিজেল আসছে। তো এটা যতক্ষণ গাড়ি আছে আমি দিতে পারবো, আমার কোনো চাহিদার নাই, যে যা চাচ্ছে আমি দিতে পারছি। এমন পরিস্থিতিতে বিরক্ত ক্রেতারা প্রশ্ন তুলেছেন, দেশেই যথেষ্ট পেট্রোল ও অকটেন মজুদ থাকলে বা উৎপাদন হলে তেল দেয়া হবে না কেন? বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর প্রায় কোনো পাম্পেই মিলছে না পেট্রোল অকটেন, তবে ডিজেল দেয়া হচ্ছে অনেক পাম্পে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, পাম্পগুলোতে পেট্রোল অকটেন না পাওয়ার কারণ হিসেবে মালিকপক্ষ কি বলছেন জানতে চাই। ধন্যবাদ করি। আপনি যেমনটি প্রশ্ন করছেন যে আসলে পেট্রোল পাম্পে তেল নেই, যেটা বলছেন মালিকরা বলছেন যে ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংকগুলো থাকায় তারা পে অর্ডার করতে পারছে না, সেই কারণে তারা ডিপোগুলো থেকে তেল নিতে পারছে না। আর তারা বলছেন যে ঈদের এই ব্যাংকগুলো যদি দু একটা রাষ্ট্রায়ত্ত কয়েকটা ব্যাংক যদি খোলা থাকতো, তাদের কিন্তু এই সংকটটা তৈরি হতো না। তারা কিন্তু এখন কিন্তু তেল থাকতো পর্যাপ্ত, তারা কিন্তু মূলত পে অর্ডার করতে পারছে না, সেই কারণে তারা কিন্তু এই ডিপোগুলো থেকে তেল নিতে পারছেন না। আর এই কারণে কিন্তু গত 2 দিন কিন্তু ঈদের ছুটি ছিল ডিপোগুলো, আর ঈদের ছুটির পর কিন্তু আজ থেকে কিন্তু ঈদের যে সবগুলো ডিপো খুলে দেওয়া হয়েছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলো সক্রিয় আছে, কিন্তু তেল নেই অধিকাংশ পেট্রোল পাম্পে। তেল না থাকার কারণে কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। আর যে কয়েকটা পেট্রোল পাম্প খোলা আছে সেগুলোতে কিন্তু দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে মোটরসাইকেল রাইড, প্রাইভেট কার, মাইক্রো অন্যান্য গাড়ির কিন্তু একটা দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে যেসব পাম্পে খোলা পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে, মোটরসাইকেলগুলোকে 300 টাকার, কিংবা ব্যক্তিগত গাড়ি কিংবা মাইক্রোবাস অন্যান্য গাড়িগুলোকে 10 লিটার বা 2,000 টাকার করে তেল দেওয়া হচ্ছে। তো আমরা অধিকাংশ পাম্পেই কিন্তু আসলে তেল সংকটের কারণে কিন্তু বন্ধ আছে। আর কিছু কিছু পাম্পে অকটেন পেট্রোল নেই, কিছু কিছু পাম্পে ডিজেল আছে শুধুমাত্র। তো আমরা এই মুহূর্তে আছি কিন্তু রাজধানীর মৎস্য ভবনের একটা পেট্রোল পাম্পে। সো এখানে বেশ একটা দীর্ঘ সারি আছে, মূলত একটা মোটরসাইকেল, প্রাইভেট কারের একটা দীর্ঘ সারি আছে। কি পরিমাণ তেল পাচ্ছে আমরা একটু কথা বলবো একজন মোটরসাইকেল চালকের সাথে। হ্যাঁ, যা প্রয়োজন তাই পেয়েছি। একটু তো সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে।
তো আসলে তারা একটা সংকটের মধ্যে আছে, কিছুটা ভোগান্তি তাদের হচ্ছে। তো মালিক পক্ষ বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন গত ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটের শঙ্কার মধ্যেই চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাখ লাখ লিটার ফার্নেস অয়েলের মজুদ নিয়ে ভাসছে জাহাজ। কৃত্রিম সংকট সৃষ্টি করতে নদীকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে কিছু জাহাজ মালিকের বিরুদ্ধে। তদারকি না করলে নৌপথে জ্বালানি সংকট আরও বাড়তে পারে এমন শঙ্কা সংশ্লিষ্টদের। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল বিপণন প্রতিষ্ঠান থেকে তেল সংগ্রহের পর বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করার কথা বাংলাদেশ ট্রেডিংয়ের মালিকানাধীন ওটি বেঙ্গল স্পিরিট 1 জাহাজটির। 500 টনের বেশি ফার্নেস অয়েল নিয়ে গত কয়েকদিন ধরে জাহাজটি নোঙর করে আছে কর্ণফুলী নদীতে। ওটি বেঙ্গল স্পিরিট 1 জাহাজটির মতো অনেক তেলবাহী জাহাজ তেল মজুত করে কর্ণফুলী নদীতে ভাসছে। তবে বিষয়টি নিয়ে জাহাজের সুপারভাইজার কর্মচারীরা বলছেন ভিন্ন ভিন্ন কথা। আমরা মালগুলো আমরা বাটিয়ারি থেকে সংগ্রহ করি, জাহাজে সাপ্লাই করি আর কি তেলগুলা। আমরা এই লোড করি আবার আনলোড করি, যখন আমাদের যেটা হয় অর্ডার হয় তখন আমরা সাপ্লাই দিই। এটা আমরা রোদার ভিতরে লোড নিছি পদ্মাজিডি থেকে, এই জাহাজ থেকে লোডলি আমরা এখানে আবার জমা দিই। আমরা বাংকার করি তো। প্রতি মাসে দেশে মেরিন ফুয়েলের চাহিদা 2.5 থেকে 3,000 টন। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে মেরিন ফুয়েলের দাম বাড়তে শুরু করে। বর্তমানে বাংলাদেশের তুলনায় আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম বেশি। বিপিসির বিপণন প্রতিষ্ঠানগুলো ছাড়াও সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গা শিল্প থেকে বিশেষায়িত এই জ্বালানি সংগ্রহ করে বিক্রি করে অনেকে। এমন পরিস্থিতিতে চোরাই মার্কেটে তেলের দাম বেড়ে যাওয়ায় এখন স্থানীয় বাজারে ঝুঁকছে ডিলাররা। অনেক বছর ধরে এটা চলে আসছে, এটা এই অবৈধ কাজ থেকে সবাই এখন অনেকটা বৈধ মনে করে এই কাজটা করে। বাট যারা এই অবৈধ কাজগুলো করে তাদের অবশ্যই আমাদের লিস্ট আছে, আমাদের কাছে আছে, এবং আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি এই ধরনের যারা অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বিশেষায়িত এই তেল সংগ্রহ করে ট্যাঙ্কারে করে দেশি বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করে বেশ কিছু প্রতিষ্ঠান। তবে তেল মজুত করার মতো অসাধু কর্মকাণ্ড নজরদারির আওতায় আনার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাজেটে বিভিন্ন অপ্রয়োজনীয় রাজস্ব ছাড় ও ফাঁকি বন্ধ করতে পারলে বিএনপি সরকারের জনমুখী কর্মসূচি বাস্তবায়ন সম্ভব, এমনটা জানিয়ে আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন এজন্য রাজস্ব আহরণ বাড়ানোর বিকল্প নেই। তবে কিভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে এসব প্রতিশ্রুত পদক্ষেপের সমন্বয় করা হবে তা এখনও স্পষ্ট নয় বলেও মন্তব্য তাদের। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে 154টি ভাতা ও সহায়তা কর্মসূচি রয়েছে। এর মধ্যে আবার বিএনপি সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যা চলতি অর্থবছর থেকেই বাস্তবায়ন শুরু হয়েছে পাইলট প্রকল্প হিসেবে। বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে এসব প্রকল্প কিভাবে সমন্বয় করা হবে সরকারের দিক থেকে তা এখনো স্পষ্ট করা হয়নি। সোশ্যাল প্রোটেকশন বা বিভিন্ন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কি কতটুকু করতে পারবেন তার আলোকে হয়তো এগুলোকে সাজানো যেতে পারে এবং সাজাতে হবে। মধ্যম এবং দীর্ঘমেয়াদে টেকসই ভাবে এই যে বিএনপির যে চমৎকার আইডিয়াগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোকে বাস্তবায়ন করতে হলে আপনার সরকারের রেভিনিউ বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। সিপিডির এক গবেষণা অনুযায়ী বছরে রাজস্ব ফাঁকি ঘটে 2 লাখ কোটি টাকার বেশি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন বাজেটে বিভিন্ন অপ্রয়োজনীয় রাজস্ব ছাড় ও রাজস্ব ফাঁকি বন্ধ করতে পারলে সরকারের এসব কর্মসূচি বাস্তবায়ন কোনো সমস্যাই নয়। আরো অধিক সংখ্যক করদাতাকে কর জালের আওতায় আনা, প্লাস আপনি দেখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন রিপোর্ট আছে যে কর ছাড় যেগুলো আছে এটা কিভাবে যৌক্তিকভাবে কমিয়ে আনা যায়। তাহলে কর জাল যদি বাড়ানো যায় আর করের বেস যদি আপনি এক্সামশন কমিয়ে যদি করা যায় তাহলে রাজস্ব আহরণ তো অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে এই সমস্ত যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো ফাইন্যান্স করা সরকারের জন্য কঠিন হবে বলে আমি মনে করি না। সরকারি ব্যয় ব্যবস্থাপনায় বা সরকারি প্রকল্প ব্যবস্থাপনায় যে দুর্নীতি আছে, অনিয়ম আছে, ইনএফিসিয়েন্সি আছে, লিকেজ আছে, সেগুলো যদি কমিয়ে আনতে পারে তাহলে সেখান থেকে যে সাশ্রয় হবে সেই সাশ্রয়ের মাধ্যমে সেই সেভিংস এর একটা টাকা এই ধরনের ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলোতে ব্যয় করতে পারে। আগামী অর্থবছর থেকে নতুন জনমুখী প্রকল্প বাস্তবায়নে বাজেটে আলাদা বরাদ্দ থাকবে বলে সরকারের তরফে বলা হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। খাল খনন কর্মসূচিতে দুর্নীতি সহ্য করবে না সরকার,
এমন হুঁশিয়ারি দিয়ে সবাইকে সৎভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। জানান, বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনেক এগিয়ে যাবে দেশ। কেউ যাতে অভিযোগ না করতে পারে সেজন্য সবাইকে সৎভাবে কাজ করতে হবে। বলেন, যে কোনো মব কঠোর হাতে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে আলাদা হয়, মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিয়ে চলে গেলেন, তারপর আর একটা কোথাও পরে নেই, মাটিও কাটে নেই, ওইভাবে বলি কোন দেখে বিল্লে চলে গেছে। যুদ্ধের কারণে আটকে পড়াদের ভিসার মেয়াদ বাড়াতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এটি নিয়ে কোনো সমস্যা হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সচেষ্ট আছে। এছাড়া দেশের স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলোর মধ্যে যেগুলো যোগ্য সেগুলো বাস্তবায়ন করা হবে। সে শুধু কাতার না, অন্যান্য দেশেরও যাতে ভিসা এক্সটেনশন হয়, আমাদের নাগরিকরা যেন সেই সুবিধাটা পায়। কারণ আমাদের কাতার, ইউএই, কুয়েত, বাহরাইন, সব সৌদি আরবিয়া, এই সকল দেশগুলো কিন্তু আমাদের দেশের সরকাররা কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। বিভিন্ন পর্যায়ের আমাদের নাগরিকরা কিন্তু ওখানে আছেন, তো সেই জন্য আমাদের সহযোগিতাটা প্রয়োজন এবং ওনারা সহযোগিতাটা করছে আমাদের। প্রাথমিকে ভর্তিতে লটারি বাদ দিয়ে পরীক্ষা পদ্ধতিতে ফেরার সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। এই পদ্ধতি বৈজ্ঞানিক নয় উল্লেখ করে এটি কোমলমতি শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়াবে বলে মন্তব্য তাদের। কোচিং বাণিজ্য আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এমন শঙ্কাও রয়েছে। শিক্ষার্থীদের স্কুলে ভর্তিতে 2011 সাল থেকে সরকারি এবং 2012 সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয় লটারি পদ্ধতি। এতে ভর্তি পরীক্ষার মতো বড় যুদ্ধ থেকে মুক্তি পায় ক্ষুদে শিক্ষার্থীরা। প্রায় 15 বছর পর এসে সম্প্রতি স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের লটারির পরিবর্তে আবারও ভর্তি পরীক্ষা আনতে যাচ্ছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকেই যা কার্যকর হবে। আমরা এই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি, লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পরেই নানা মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। কোমলমতি শিক্ষার্থীদের কেন আবারও ভর্তি পরীক্ষার মতো যুদ্ধে নামানো হচ্ছে, উঠেছে সেই প্রশ্ন। লটারির মাধ্যমে নিম্নবিত্ত বা বিত্তহীন পরিবারের সন্তানেরা ঢাকার নামি দামি স্কুলগুলোতে বা চট্টগ্রামে ভর্তি হতে পারত। এখন যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আসবে তারা, এদের সব বিত্তহীন নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা তো সেই সুযোগই পাবে না, সন্তানদেরকে তৈরি করতে পারবেন না। তো কিন্তু কোনো বিকল্প না ভেবে, আলাপ আলোচনা না করে সিদ্ধান্তটা চাপিয়ে দেয়, কতটুকু সঠিক হয়েছে বুঝতে পারছি না। শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞদের মতে শিশু বা প্রথম শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত কোনোভাবেই বিজ্ঞান ভিত্তিক নয়। যে অসুস্থ প্রতিযোগিতা কোনোভাবেই আসলে শিশুদের জন্য মঙ্গলজনক নয়। বিশেষ করে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এবং শিশু শ্রেণীর শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা একেবারেই অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। সেটি শিশুর মানসিক চাপ পড়বে, একই সাথে অভিভাবকদের উপর মানসিক চাপ পড়বে। ভর্তি পরীক্ষা নিয়ে শিশুদের বাড়তি চাপ না দিতে অভিভাবকদের আহ্বান মনোরোগ বিশেষজ্ঞদের। তো অভিভাবকদের আমি বলবো জিনিসটাকে সহজভাবে ব্যাপারটা নেওয়া, বাচ্চাদের সাথে একদম ডু ডাই সিচুয়েশন, যেটা যে হতেই হবে, পারতেই হবে, না হলেই না, বা তার সাথে অতিরিক্ত তার সাথে মানে চাপ প্রয়োগ করা, সেটা থেকে বিরত থাকা। বিশেষজ্ঞরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে কোচিং বাণিজ্য সহ আরও অনেক কিছু। আমি অবাক হব না ঢাকা শহরে যদি দেখি 2-1 দিনের মধ্যেই পোস্টার পড়ে গেছে যে অমুক স্কুলে ভর্তির জন্য কোচিং করানো হয়, আপনারা আসেন সন্তানদের নিয়ে। কোচিং সেন্টার এবং কোচিং সেন্টারের যারা আমরা ব্যবসা, সেই সুযোগটি আবার যাতে সুযোগ না পেয়ে ওঠে সেদিকে আমি মনে করি আমাদের সকলেরই সচেতন দৃষ্টি রাখা উচিত। শিশুদের ওপর চাপ সৃষ্টি না করে এবং বৈষম্য দূর করে সম অধিকারের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালুর দাবি সচেতন মহলের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভোর থেকেই ট্রেন, বাস যুগে মানুষ ঢাকায় আসছেন। তবে এখনও ঢাকায় ফেরা নগরবাসীর উপস্থিতি ছিল কম।
আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদ উল ফিতরের সরকারি ছুটি শেষ আজ। এবার কর্মব্যস্ত নাগরিকের ঢাকায় ফেরার পালা। সোমবার সকাল থেকেই পরিবার নিয়ে রাজধানীতে ফিরছেন নগরবাসী। ট্রেনে ভিড় কম থাকায় ফিরতি যাত্রা স্বস্তির ছিল বলে জানান তারা। এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক যাত্রী। জানান ভিড় এড়াতে ঈদের পর গ্রামে যাচ্ছেন তারা। ঈদের পরে যাচ্ছে না, ঈদের জাম ছিল, তখন চাপ ছিল, মনে করেন ঈদের পরে একটু ভালো হবো, সুযোগ হবো, এই সুযোগেই দেরি করছে। ঈদের জন্য আমরা বাচ্চাদেরকে 6টার দিকে উঠা নিয়ে এখন বাজে 8:30, 3.5 ঘন্টা যাবত আমরা বসে আছি। সিগন্যাল ত্রুটির কারণে সকালে কমলাপুর স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের আসা যাওয়ায় বিলম্ব হয়। স্টেশন ম্যানেজার জানান ফিরতি পথেও ভোগান্তি কমাতে সকল চেষ্টা আছে তাদের। কালার লাইট সিস্টেম, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে চলে। তো হঠাৎ করে সকাল 4টা থেকে এটা মানে ত্রুটি দেখা দিয়েছে। তো এই ত্রুটির কারণে ট্রেন চলাচলটা একটু বিঘ্নিত হয়েছে এবং এই কারণেই এই বিলম্ব। এদিকে সড়ক পথেও ঢাকায় ফিরছে মানুষ, পাশাপাশি রাজধানী ছেড়ে গ্রামেও যাচ্ছে অনেকে। ঢাকা থেকে মোটামুটি আজকে একটু চাপ মোটামুটি তুলনায় কম, আগামীকাল থেকে পুরো দমে চাপ, আগামীকাল থেকে 30 তারিখ পর্যন্ত যাত্রীর চাপ যাইতে মোটামুটি আছে। তবে ট্রেনের চেয়ে বাসে তুলনামূলক কম চাপ ছিল যাত্রীদের। সড়কে যানজট না থাকায় স্বস্তিতে ঢাকায় ফেরার কথা জানান তারা। বরিশাল থেকে আসছিলাম, বাট ভাড়া একটু বেশি ছিল। যেখানে 700 টাকার ভাড়া সেখানে 900 টাকা রাখছে। পুরো 3.5 ঘন্টায় ঢাকাতে আসছি, খুব ভালো লাগছে। আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। সকাল থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায় বেশ কয়েকটি বাস। এছাড়া অনেকে আবার ফিরছেনও রাজধানীতে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, যেমনটা জানাচ্ছিলাম যে ঈদের তৃতীয় দিনেও অনেক মানুষ ঢাকা ছাড়ছেন, আবার জীবিকার তাগিদে অনেক মানুষ কর্মব্যস্ত নগরীতে ফিরছেন। সবশেষ আপনার মাধ্যমে জানতে চাই যাত্রীরা কি বলছেন। যাত্রীরা তো ফিরছেন, সকাল থেকেই অনেক যাত্রী আসলে ঢাকা ফিরেছেন। তবে যারা ফিরেছেন তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে ফিরেছেন, যেহেতু কালকে অনেকের অফিস আছে। তো কালকে যারা অফিস করবেন অথবা যারা সাধারণত শ্রমিক শ্রেণী আছে তারা কিন্তু আজকেই ফিরছেন। তো আমি এটা আসলে যাত্রীদের কথা, তাদের সঙ্গে কথা বলেই জেনেছি এবং বাসের যারা শ্রমিক রয়েছে তারাও এই কথাই বলেছেন। আমি রয়েছি মহাখালী বাস টার্মিনালে। তো এখন আমরা যেটি দেখছি কিছু বাস আসলে ছেড়ে যাচ্ছে। ঢাকায় আসার যেই চাপটা সেটা কিন্তু এখনো তেমন দেখা যায়নি। একদম নিরুপায় হয়ে যারা না পারছেন তারা কিন্তু আজকের দিনে আসছেন। তবে আজকে রাতেও কিন্তু অনেকে রওনা দিবেন যারা আসলে আগামীকালকে ভোরবেলা ঢাকা আসবেন, এসে অফিস ধরতে পারবেন, এমন অনেকে আছে। পাশাপাশি আগামীকাল পরশু আসলে মানুষের যেই চাপ সেই চাপটা কিন্তু অব্যাহত থাকবে এবং আজকে যেটি রয়েছে সেটি কিন্তু বাড়বে। এবং এখন দুপুরবেলা একটু কিছুটা শুনশান। তো দুপুরের পরে যখন বিকেল হবে, বিকেলে কিন্তু ছেড়ে যাওয়ার যাত্রীর সংখ্যাও বাড়বে এবং বাসগুলো একের পর এক ছেড়ে যাবে। আমি একটু অভিযোগ শুনেছিলাম, এখানে যারা বাস চালক রয়েছেন তারা জানিয়েছেন যে আপনি জানেন হয়তো যে তেলের একটি সংকট রয়েছে। এই তেলের সংকটের কারণে কিন্তু অনেক জায়গায় আসলে গাড়িগুলো পর্যাপ্ত তেল পাচ্ছে না, যে কারণে কিছু গাড়ি কিন্তু কম আসছে, তারা কম ট্রিপ মারছে, এমন অভিযোগের কথা তারা আমাদেরকে জানাচ্ছেন। তো তারা এই বিষয়টিও নজর দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, যাতে যাত্রীরা আসলে নিরাপদে এবং নির্বিঘ্নে খুব সহজেই ঢাকা ফিরতে পারেন। নাজমুল, ধন্যবাদ আপনাকে।